ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত তৃতীয় সেমিস্টারের এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্বে আলোচনা করব ধ্বনিতত্ত্ব। তো থার্ড সেমিস্টারের যে ধ্বনিতত্ত্ব তা আলোচনা করবার আগে বেশ কিছু টুকিটাকি ছোটোখাটো জিনিস অবশ্যই জেনে রাখা দরকার। তো চলো, ভিডিওটি একটু বড় হবে, আগেই বলে নিচ্ছি, তবে মন দিয়ে শুনলে বা দেখলে তোমাদের ভীষণ কাজে আসবে, এটুকু বিশ্বাস আমার আছে। তাই কথা না বাড়িয়ে সরাসরি চলো শুরু করি। ধ্বনিতত্ত্ব, তাহলে আমাদের প্রথমেই এই যে নাম ধ্বনিতত্ত্ব, ধ্বনিটা কী জিনিস তা আমাদের জানা দরকার। সেই সঙ্গে সঙ্গে বর্ণ, অক্ষর, শব্দ, বাক্য এগুলোর পাশাপাশি বিভক্তি, পদ, এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলি আমাদের জেনে নেওয়া অত্যন্ত জরুরি। তাহলে আলোচনার শুরুতে এগুলো নিয়েই একটু প্রথমে বলে নিই। আমরা ধ্বনি বলতে কি বুঝি? ধ্বনি হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে মুখগহ্বর থেকে যে শব্দ বা সাউন্ড উচ্চারিত হয় তাকেই সাধারণভাবে আমরা ধ্বনি বলে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, ধ্বনি আর বর্ণ কি এক? দেখো, বর্ণের সংজ্ঞা জানলেই আমাদের এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলির যে প্রতীক চিহ্নের মাধ্যমে লিখে প্রকাশ করা হয়, অর্থাৎ দৃষ্টিগ্রাহ্য করে তোলা হয় যে চিহ্নের মধ্য দিয়ে, তাই হলো বর্ণ। তাহলে বোঝাই যাচ্ছে ধ্বনি বর্ণ দুটি আলাদা নয়, কিন্তু ব্যবহারগত দিক দিয়ে তাদের মধ্যে পার্থক্য রয়ে গেছে। কেমন? ধ্বনিটা আমরা উচ্চারিত রূপ হিসাবে পাই, আর বর্ণটা লিখিত রূপ হিসাবে পাই। যে প্রতীক চিহ্ন অর্থাৎ বর্ণগুলো আমরা পাই সেগুলোই হচ্ছে কিন্তু ধ্বনি। যখন লিখিত আকারে সেটাকে রূপ দেওয়া হয় তখন সেটা বর্ণ। তাহলে ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্যটাও এই প্রসঙ্গে জেনে নেওয়া জরুরি। প্রথমত, যে সংজ্ঞা দেওয়া হলো বা কাকে বলে ধ্বনি আর কাকে বলে বর্ণ, সেটা একটা পয়েন্টের মধ্যে অবশ্যই রাখা যেতে পারে। আর 2 নম্বর হিসাবে অবশ্যই বলা যেতে পারে, ধ্বনি স্থানকাল পাত্রভেদে পরিবর্তিত হয়, বর্ণ অপরিবর্তিত থাকে। অর্থাৎ আমি ট যে বর্ণ লিখিত আকারে দেখতে পাই, তা সে যেখানেই যাই না কেন ওই একই রূপ বা ফর্ম থাকে, কিন্তু ট অনেক সময় তয়ের মতন উচ্চারণ হয়ে থাকে। যেমন দুধ, এটা উত্তরবঙ্গের একটি অঞ্চলের মানুষের মধ্যে দুধ ডুড হয়ে যায়, তাহলে ড হয়ে যাচ্ছে। এই যে প্রবণতা, এটা উচ্চারণগত, কিন্তু লেখার সময় আমরা ডুড লিখছি না, দুধ লিখছি। এইরকমভাবেই আমাদের বাংলা বর্ণমালা বলে শুধু নয়, যে কোনো ভাষার যে কোনো বর্ণের ক্ষেত্রে উচ্চারণগত একটা দিক আলাদাভাবে থেকে থাকে, লিখিত রূপ আলাদাভাবে থেকে থাকে। তো এখন এই প্রসঙ্গে একটা কথা বলা যেতে পারে, আমরা যে ছবির মধ্যে দিয়ে ক চিনি, সেই কটা কিন্তু প্রথম থেকেই আমরা ক বলে চিনে এসেছি বলেই কয়ের একটা ছবি রূপ আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু কটাকে যদি খ হিসাবে চিহ্নিত হতো প্রথম থেকে, তাহলে আমরা খ বলতে তখন ককেই বুঝতাম। তো এভাবেই আমরা এখানে আলোচনা করতে পারি এই ধ্বনির বিষয়ে, যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিকে ভাষাতাত্ত্বিক বিচারে কি বলা হয়। মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিকে ভাষাতাত্ত্বিক বিচারে বলা হয় ফোন। এই যে ফোন কথাটা এসছে, আমরা যে ফোন ব্যবহার করি তার মধ্য দিয়ে কথা বলি, আসলে এই ধ্বনিতত্ত্বই হচ্ছে ফোনোলজি। ফোন থেকে এসছে ফোনোলজি।
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় বাগধ্বনি, যা ভাষার ক্ষুদ্রতম ও অর্থহীন একক। এই ভাষার ক্ষুদ্রতম ও অর্থহীন একক ব্যাপারটা কি? বাগধ্বনির প্রধান আলোচ্য বিষয় হলো বাগধ্বনি বা ভাষার অর্থহীন ও ক্ষুদ্রতম একক। কথা বলার সময়ে যে ধ্বনিগুলি আমরা মুখে উচ্চারণ করি সেগুলি হলো বাগধ্বনি। যেমন চোখ, চোখ বললে আমরা চয় ওকার খ। এই যে কথাটা মুখে বলছি এর বিশ্লেষণ করলে শুধু চ আর খটাই যেন ভেসে ওঠে, কিন্তু তা নয়। চোখের সামনে আমাদের ভাসিয়ে নিতে হবে চয়ের সঙ্গে ওকার যুক্ত আছে, অর্থাৎ চ যোগ ও যোগ খ, এই তিনটি বর্ণই হলো এক একটি বাগধ্বনি। এখন বাগধ্বনির উচ্চারণে আমাদের যে যন্ত্রগুলো সহযোগিতা করে থাকে সেগুলোকেই আমরা বলছি বাগযন্ত্র। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, এই যে পঞ্চেন্দ্রিয়, জিহ্বা, ত্বক, এগুলো যেমন আমরা পঞ্চেন্দ্রিয় বলে বিভিন্ন ক্ষেত্রে তার স্পর্শ, তার স্বাদ, তার গন্ধ পেয়ে থাকি, ঠিক তেমনিভাবে মুখ গহ্বর থেকে ফুসফুস এর সহযোগিতায় যে শ্বাস আমরা নির্গত করি তা নির্গত হওয়ার সময় বেশ কিছু অর্গানকে স্পর্শ করে এটা উচ্চারিত হয়। যেমন কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এগুলো স্পর্শ করার ভিত্তিতে কিছু বর্ণ আমরা এই নামের সঙ্গে জড়িয়ে তাদের নামকরণ হতে দেখি। যেমন ক, খ, গ, ঘ, উম, এইগুলো যেমন কণ্ঠবর্ণ, তেমনিভাবে 5টি বর্গ ক, চ, ট, ত ও প, এগুলোর সঙ্গে পরপর জড়িত থাকা যে আরও 4টি করে বর্ণ, অর্থাৎ ক যোগে 5টি বর্ণ, চ যোগে 5টি বর্ণ, ট যোগে 5টি বর্ণ, ত যোগে 5টি বর্ণ এবং প যোগে 5টি বর্ণ মিলে যে বর্ণগুলো আমরা পাচ্ছি তার নামগুলো এভাবে আমরা নির্ধারণ করতে পারি: কণ্ঠবর্ণ, তালব্যবর্ণ, মূর্ধাবর্ণ, দন্তবর্ণ এবং ওষ্ঠবর্ণ। তো এখন আগেই বলেছিলাম এর পাশাপাশি আমাদের জানতে হবে শব্দ, পদ, বাক্য এবং এরই মতন বিভক্তি। তাহলে শব্দ কাকে বলবো? শব্দ হচ্ছে কতগুলি বর্ণের পাশাপাশিভাবে অবস্থান করার পর যে অর্থবোধক ধ্বনির সৃষ্টি করে, তাই হচ্ছে শব্দ। কেমন? ধরা যাক ক যোগ ব যোগ র, এই 3টি বর্ণের সমন্বয়ে গড়ে উঠছে কবর কথাটি। এই কবর কথাটার একটা বিশেষ অর্থ আছে, মৃতদেহের সমাধি করবার জায়গা। কিন্তু যদি এই কবর এর মধ্যে অবস্থানকারী বর্ণগুলোকে একটু অদল বদল করে বা স্থান পরিবর্তন করে তাদের পাশাপাশি রাখা যায়, তাহলে এরকম আমরা করতে পারি। ধরো কয়ের অবস্থানটা দ্বিতীয়তে নিয়ে গেলাম, বয়ের অবস্থানটা প্রথমে নিয়ে আসলাম, আর রয়ের অবস্থান তৃতীয়তেই থেকে গেল। সামান্য প্রথম এবং দ্বিতীয় এই যে অবস্থানটার পরিবর্তন ঘটালাম, তাতে দেখা গেল কবর হয়ে গেল বকর। আর এই বকর যখন হয়ে যায় তখন এর কোনো অর্থ থাকে না, যার ফলে এটা কোনো শব্দ নয়, যেহেতু এটার কোনো অর্থ সৃষ্টি করে না। তাই অর্থপূর্ণ হতে হবে। আবার এই অর্থপূর্ণ বর্ণগুলোই যখন শব্দ সৃষ্টি করে তখন সেই শব্দটা যদি কোনো বাক্যে ঠাঁই পায়, অর্থাৎ বাক্যের মধ্যে অবস্থান করে, তখন সেটা পদ হিসাবে গণ্য হবে। যেমন কবরে মাটি দেওয়া প্রত্যেক ইসলাম ধর্মাবলম্বী মানুষের অবশ্য পালনীয় কর্তব্য। ধরা যাক একটা বাক্য এরকম হলো, তো সেখানে
কবর কথাটা ওই যে বাক্যের মধ্যে অবস্থান করছে, তখন ওই কবর কথাটি কিন্তু আর শব্দ থাকলো না, তখন সেটি হয়ে গেল পদ। পাখি পাকা পেঁপে খায়, এই বাক্যের মধ্যেও পাখি কোনো শব্দ নয়, পাখি পদ। কারণ পদ তখনই তাকে বলবো যখন কোনো শব্দ বাক্যের মধ্যে অবস্থান করবে। এর কারণটা কি? কারণ হচ্ছে শব্দ যখন বাক্যের মধ্যে অবস্থান করে তখন তার সঙ্গে জড়িত থাকে বিভক্তি। প্রশ্ন জাগে যে বিভক্তি কাকে বলে? তাহলে জানো, বিভক্তি কাকে বলে? বাক্যের অর্থকে সম্পূর্ণ করবার জন্য বাক্যের অন্তর্গত শব্দের সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করে বাক্যের অর্থকে সম্পূর্ণ করা হয় তখন তাকে বলে বিভক্তি। যেমন এখানে আমি বললাম পাখি পাকা পেঁপে খায়। এখন পাখি এই শব্দের সঙ্গে কোনো বিভক্তি আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না, তাই এটাকে আমরা শূন্য বিভক্তি আছে বলেই গণ্য করব। কিন্তু যদি বলি ছেলেরা ফুটবল খেলে, এই বাক্যের ছেলেরা, ছেলে যুক্ত রা, এই রাটা বিভক্তি। বাবার জামা থেকে সুন্দর সুবাস বার হচ্ছে, বাবার জামা থেকে, বাবার মূল শব্দ বাবা, তার সঙ্গে র যুক্ত হয়ে এই রটা বিভক্তি হিসাবে ব্যবহার করা হয়েছে। তাহলে বিভক্তিটা কি বোঝা গেল? এখন এইভাবেই আমাদের এই ধ্বনিতত্ত্ব আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি আসবে বলা হয়েছে তা হচ্ছে এটাই। এখন আমরা এবার যাই বাক্য কাকে বলে। তার আগে বলি যে বাক্যের মধ্যে আগেই জেনে গেছি পদ অবস্থান করে, তার মানে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন তার একটা অর্থ তৈরি করে তখন সেটা বাক্য তৈরি হয়। অর্থাৎ যেমন শব্দ হতে গেলে বর্ণের সমষ্টিতে একটা অর্থপূর্ণ ভাব থাকতে হবে, তেমনি বাক্যের ক্ষেত্রেও শব্দগুলোর অর্থপূর্ণ হওয়ার পাশাপাশি সমগ্র শব্দগুলোর মিলিত রূপেরও একটা অর্থ থাকতে হবে, তাহলেই সেটা বাক্য হবে। তাহলে শব্দ আর পদের মধ্যে পার্থক্য যেমন বোঝা গেল, তাহলে আমরা এবার সেই দিক দিয়ে বাক্যের পদের সমষ্টি তা কীভাবে অর্থপূর্ণ হয়ে বাক্য হয় একটু আলোচনা করি। ধরা যাক আমি বই পড়ি। যদি এই বাক্যটি আমরা এভাবে বলি পড়ি বই আমি, তাহলে শুনতে কি শ্রুতি সুখকর লাগে? নিশ্চয়ই নয়। এক্ষেত্রে এই পড়ি বই আমি এটা বাক্য হবে না। আবার যদি এরকম বলা হয় ছেলেরা মাঠে ফুটবল, বাক্যটা শেষ করলাম না, স্বাভাবিকভাবে মনে কৌতূহল জাগাচ্ছে, একটা আকাঙ্ক্ষা তৈরি করছে। এই আকাঙ্ক্ষা অপূর্ণ থাকার কারণেও ছেলেরা মাঠে ফুটবল এটিও কোনো বাক্য নয়। আবার বাক্যের মধ্যে যে শব্দগুলো আছে তার অর্থ থাকলেও দেখা গেল যে যে জায়গায় যে শব্দটি বা পদটি থাকার কথা সেটি সেই জায়গায় না থেকে তাদের স্থান পরিবর্তন করে বসেছে, তাহলেও সেটি বাক্য হবে না। ধরা যাক বলা হলো সকালে খাই রোজ আমি ভাত। আমি রোজ সকালে ভাত খাই কথাটা না বলে যদি ওইভাবে বলি সকালে রোজ আমি খাই ভাত, তাহলে সেটিও বাক্য নয়। তাহলে এইগুলো তিন রকমভাবে আমরা দেখতে পাচ্ছি বাক্যের নিয়ম মানছে অথচ বাক্য হচ্ছে না। এখন কেন এগুলোকে বাক্য বলছি না, তার কারণটা হচ্ছে বাক্য গড়ে ওঠার সময় আমাদের আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা এগুলো থাকতে হবে, নিরসন ঘটাতে হবে। আকাঙ্ক্ষা মানে শুনবার ইচ্ছা, অর্থাৎ অসম্পূর্ণ থাকলে সেটা বাক্য নয়। আবার একটা উদাহরণ দিয়ে বলি, পাখিরা আকাশে, এটা বাক্য নয়। যখনই বলছি ওড়ে তখন সেটা বাক্য হয়ে গেল, পাখিরা আকাশে ওড়ে। আর যদি পাখির জায়গায় এভাবে বলি মাছ আকাশে ওড়ে, মাছের আকাশে ওড়বার কোনো যোগ্যতা নেই, তাই সেটাও বাক্য নয়। আর অসম্পূর্ণ রেখে যেমন বলা হলো পদবিন্যাস দিক দিয়ে যদি এলোমেলো করে বলা হয় ওড়ে পাখিরা আকাশে, তখনও সেটি বাক্য নয়। অর্থাৎ এখানে বিন্যাসগত দিক দিয়ে
যার পরে যেটি আসার কথা তারপরে সেটি না আসার কারণে এটি বাক্য হলো না। তাহলে শুনবার ইচ্ছা থেকে আকাঙ্ক্ষা, পদবিন্যাস ঠিকঠাক থাকলে সেটা হচ্ছে আসক্তি, আর বাক্যের পদের যথাযথ যোগ্যতা ঠিকঠাক থাকলে, পূরণ করলে তবেই সেটা হবে যোগ্যতা সম্পন্ন বাক্য। এবার আমরা একটু আলোচনা করি ভাষা দেহের সবচেয়ে নিচের স্তরে অবস্থান করে কিন্তু এই ধ্বনি স্তর। ঠিক তার উপরের স্তরটাই হচ্ছে রূপ স্তর, তার উপরে আছে পদ স্তর, তার উপরে বাক্য স্তর, তার উপরে অর্থ স্তর। অর্থাৎ ধ্বনির সমন্বয়ে একটা রূপ পাওয়া যায় যা শব্দ বা বাক্যে ব্যবহারের যোগ্যতা লাভ করে পদের পরিণত হয়, আর পদের সমন্বয়ে গড়ে ওঠে বাক্য, বাক্যের একটা অর্থ থাকে। এইভাবে আমরা অনুচ্ছেদ বা রচনা সৃষ্টি করি। এবার চলে আসি ধ্বনি তত্ত্বের বিশ্লেষণ করে আমরা কি পাব। ধ্বনিতত্ত্বের বিশ্লেষণ করলে আমরা পাব এর উচ্চারণগত একটা দিক, এর শ্রুতিগত একটা দিক এবং এর ধ্বনি তরঙ্গগত একটা দিক। উচ্চারণগত দিক অর্থাৎ উচ্চারণের মধ্য দিয়ে আমরা ধ্বনির সঠিক রূপ বা স্থান একটা নির্ধারণ করতে পারি। শ্রুতিগত দিক অর্থাৎ শুনে কতটা ভালো লাগছে না লাগছে তা নির্ভর করে। একই শব্দ শ্রুতিগত দিক দিয়ে আমরা যখন বিশ্লেষণ করি তখন সেটা আমাদের কাছে কখনো ভালো বলে মনে হয়, কখনো মনে হয় হাস্যকর বলে মনে হতে পারে, বা ঠিকঠাক উচ্চারিত হলো না, শ্রুতিসুখকর্তাই হলো না। আমি উদাহরণ দিয়ে পরে আসছি। আর ধ্বনি তরঙ্গগত দিক অর্থাৎ ধ্বনির একটা তরঙ্গ সৃষ্টি করে যার মধ্যে দিয়ে আমরা তার বিশ্লেষণ করে বুঝতে পারি সেটা কতটা যুক্তিগ্রাহ্য। যেমন ধরা যাক স্নেক বা স্নেহ, এই কথাটা যদি এভাবে বলা হয় স্নেক, এসের উচ্চারণ, বা স্নেহ এসের উচ্চারণ আসছে, তখন কিন্তু ওই শ্রুতিসুখকর হলো না, বা ধ্বনি তরঙ্গের ক্ষেত্রেও এর একটা ব্যবধান লক্ষ্য করা গেল। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের ধ্বনিতত্ত্বের আলোচনার একটা প্রাথমিক পর্যায়। আজ এই প্রাথমিক পর্যায়টুকুই থাক। দ্বিতীয় পর্বে অবশ্যই আমি এর পরবর্তী অংশ আলোচনা করব, যেখানে এর বিভিন্ন প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নের পাশাপাশি বাকি অধ্যায়ের অংশবিশেষ আলোচনা করব। যদি ভিডিওটি এই পর্বে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরের পর্বের জন্য কমেন্ট করে জানিও, আর অবশ্যই পরিশ্রমকে সার্থক করে তোলবার জন্য একটা লাইক তোমরা করো, আমি অনুপ্রাণিত হব। ধন্যবাদ।